ওয়েস্ট বেঙ্গল পুলিশে কি তুমি চাকরি করতে চাও কনস্টেবল পদে? তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। যারা সাধারণ বাড়ির ছেলে মেয়ে, যাদের সাধারণ বাড়ি থেকে পড়াশোনা করছো, যাদেরকে সাপোর্ট করার জন্য কেউ নেই, আমি তোমাদের সুব্রত স্যার আসি তোমাকে সাপোর্ট করার জন্য। চলো আমরা আজকের ভিডিওটা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল পুলিশে যাদের চাকরি করার স্বপ্ন, বিশেষ করে নিচু পোস্ট, একদম নিচু পোস্ট, কিন্তু সম্মানের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠা করা যায়, সেখানে কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাকচুয়ালি এখন সরকারি চাকরি পাওয়াই বিরাট কঠিন হয়ে গেছে। সেখানে উঁচু নিচু বলে আর দেখা যায় না। আইপিএস তো একটা বিরাট ব্যাপার, আইএএস বিরাট ব্যাপার, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টও কম নয়, কারণ প্রত্যেকটার মধ্যে দিয়ে মানুষকে কীভাবে সেবা করা যায়, পরিষেবা দেওয়া যায়। চলো আমরা আজকের আলোচনা করে নিই। আমাদের আলোচ্য বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। এর সঙ্গেও ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদেরটা আমি জানিয়ে দেবো, লেডি কনস্টেবল আলাদা করে নেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সেটা মেল ফিমেল উভয়ের জন্যই আলোচনা করে দেবো, যেটাকে আমরা ডব্লিউবিপি নামে জানি বা বাংলায় বলে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। চলো দেখে নিই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সম্পর্কে কি আজকের ভিডিওতে নিয়ে এসেছি। এছাড়াও যারা এই বছর তোমরা রেডি, যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট, এবার পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট পুরুষদের জন্য, এছাড়াও লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 তাদের জন্য এই ভিডিওটা অনেক কার্যকরী হয়ে উঠবে। চলো কি কি যোগ্যতা লাগবে সেটা একবার দেখে নিই। যোগ্যতা কী কী লাগবে না একদম তোমাদের পয়েন্ট করে আমি আলোচনা করে দিচ্ছি। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বা সমতুল্য। মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলে অবশ্যই তুমি এখনই আদা জল খেয়ে লেগে যাও। আর যদি তোমরা ক্লাস 7-এ 8-এ পড়ো তাহলে এখন পড়াশোনার পাশাপাশি তুমি প্রস্তুতি নিতে পারো। কিভাবে প্রস্তুতি নেবে আমি তোমাদের সুব্রত স্যার আমি তোমাদের জানাবো। এবং এই চ্যানেলের সঙ্গে সঙ্গে জব সহিত এসএম স্যার চ্যানেলে আমি বেশি করে প্র্যাকটিস সেট দেবো, এবং আর্ট সহিত এসএম স্যার চ্যানেলে আমি তোমাকে রিজনিং সহ আরও বেশ কিছু যেগুলো বেসিক জিনিস যেগুলো চেঞ্জ হয় না সেই সমস্ত স্ট্যাটিক জিকেগুলো আমি তোমাদের জন্য শেখাবো, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চলো তাহলে যোগ্যতা কী কী লাগবে না মাধ্যমিক বা সমতুল্য লাগবে। এছাড়াও একটা যোগ্যতা লাগবে বাংলা ভাষা পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং বলতে জানতে হবে। এই সেকেন্ড যোগ্যতা। থার্ড কী লাগবে দেখো, থার্ড হচ্ছে একটা কথা হচ্ছে মনে রেখো যে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে তিনটে কথা বললাম, কি কি বললাম দেখে নাও। প্রথম হচ্ছে কি যোগ্যতা লাগবে না মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। দ্বিতীয় হচ্ছে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। এবং 3 নম্বর হচ্ছে তোমাকে কি করতে হবে, 3 নম্বর হচ্ছে তুমি কি ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও একটা উল্লেখ্য বিষয় যে যারা উত্তরবঙ্গে নেপালি ভাষী আছো, নেপালি ভাষী প্রার্থী আছো, তারা বাংলা না জানলেও চলবে, তাদের নেপালি জানলেই চলবে, তবে নেপালিতেও কী করতে হবে তোমাকে বলতে লিখতে এবং পড়তে জানতে হবে। চলো এবার আমরা দেখে নিই বয়স কত লাগবে। সাধারণত বয়স লাগে 18 থেকে 27 বছরের মধ্যে। এই যে 18 থেকে 27 বছরের মধ্যে যদি তোমার বয়স হয় তুমি রেডি হয়ে যাও। যাই যদি ছোট হও তাহলে এখন থেকে তুমি কি করো প্রস্তুতি নিতে থাকো, যাতে তোমার ভবিষ্যতের জন্য কি হবে নিজেকে প্রস্তুতি করার জন্য অনেকটা টাইম পেয়ে যাও। যাই হোক 18 থেকে 27 বছর বয়স হওয়া দরকার। এবং যারা তফসিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট, তফসিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব, তাদের প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যায়। এখানে দেখো এসসি এবং এসটি অর্থাৎ তফসিলি জাতি উপজাতিদের জন্য বয়স কতটা ছাড় পাবে সেটা নিয়ে আজকের আলোচনা করে দেবো। না এসসি এসটি প্রার্থীরা 5 বছর ছাড় পাবে বয়সে, আর ওবিসিরা ছাড় পাবে কত, ওবিসিরা ছাড় পাবে 3 ইয়ার্স অর্থাৎ 3 বছর ছাড় পাবে। চলো নেক্সট দেখো কি বলা হচ্ছে, দৈহিক মাপযোগ কত লাগবে, কতটা হাইট লাগবে স্যার, কতটা চেস্ট লাগবে সেটা নিয়েও আলোচনা করে দেবো। চলো দেখে নিই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে কত লাগবে, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে সাধারণত লাগবে 167 অর্থাৎ 167 সেন্টিমিটার লাগবে। আর যদি শিডিউল কাস্ট রাজবংশী এবং গোর্খাদের হও তাহলে একটু কম হলেও চলবে, 160 সেমি হলেই চলবে। নেক্সট চলে আসি মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি আছে, মহিলাদের ক্ষেত্রে পুরুষদের তুলনায় হাইট একটু কম হলে চলবে। উচ্চতা কত লাগে, উচ্চতা লাগে 160 সেন্টিমিটার। তবে হ্যাঁ সেই একই কথা তফসিলি রাজবংশী এবং গোর্খাদের ক্ষেত্রে তোমরা কি হবে 152 সেমি যদি তোমার হাইট থাকে তাহলেও তোমার কি হবে, তোমার চলে যাবে। এখানে যে একটা কথা তোমাদেরকে বলি, কেউ লিখবে না যে স্যার কত ফুট কত ইঞ্চি, এইসব নয়। এমনি দেখো হার্ডওয়ারের দোকানে চলে যাবে, একটা ফিতে পাওয়া যায় ওই 5 মানে 150 সেমি থাকে, হ্যাঁ ওটা গিয়ে বলবে যে সেটা দিয়ে দেবে তোমাদেরকে। তো বেশি দাম না, 18-20 টাকার মধ্যে দাম হয়ে যাবে। তো সেটা নিয়ে নেবে, নিয়ে তুমি নিজেই কি করবে নিজের হাইট মেপে নিতে পারবে। চলে আসে একটা ভাইটাল জায়গায়, বুকের সাথে পুলিশ হবে একটা বুকের ছাতি হওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ প্রয়োজন আছে স্যার। বুকের সাথে কি হয়, 2 ধরনের মাপা হয়। একটা কি হচ্ছে নর্মালি মাপা হয়, কোথা দিয়ে মাপা হয়, এরকম করে হাত তুলে নেওয়া হয়। আমি যেহেতু তোমাদের কি হচ্ছে তোমাদের আমি আগেও বলেছি, যারা আমার চ্যানেলে আসো তাদেরকে বলেছি যে কি হচ্ছে আমি পুলিশের
কনস্টেবল পদেও কি হয়েছে আমি মাঠ করে এসেছি। যাই হোক, সেখানে কি হয়েছে, কি হয়, জাস্ট এরকম নাম করিয়ে দেওয়া হয়। এই যে এখানে নিপিল আছে, নিপিলের নিচে দিয়ে কি হয়, ফিতেটা ধরে দেওয়া হয়, গোল করে এরকমভাবে ধরে, ওই যে এদিক থেকে গোল করে এদিক দিয়ে ধরে নেওয়া হয়। নর্মালি কি হয়, বুকের হাওয়া বার করে দিয়ে, নর্মালি আমি তোমাদের দেখিয়ে দিই, এরকমভাবে উপর দিকে হাত তুলে দিয়ে বুকের হাওয়াটা বার করে দেওয়া হয়। একটুখানি সময় নিয়ে দেখে নেবে কীভাবে হয়। এরভাবে কি হবে, বুকের হাওয়াটা তুমি বার করে দিলে দিয়ে এবার নর্মালি মাপলে কত সেমি, না ফুলিয়ে চাইছে 78 সেমি। এবার কি হবে, ফোলাতে হবে, অর্থাৎ নাক মুখ দিয়ে তোমাকে বাতাস বুকের মধ্যে ভরতে হবে। কেমন করে করবে, এবারে কি হচ্ছে দেখো, যখন তুমি কি হচ্ছে বাতাসটা বুকের মধ্যে ভরে নেবে, ভরে দিয়ে এবার চাপ দেবে, ফাঁকা করার চেষ্টা করবে, বুকটা ফুলে যাবে, যেটা 5 সেমি ফোলাতে বলা হয়। তো এখানেও তাই বলা হয়েছে, না ফুলিয়ে কত সেমি, না ফুলিয়ে হচ্ছে 78 সেমি, এবং ফুলিয়ে কত হচ্ছে, ফুলিয়ে হচ্ছে 83 সেমি। যাই হোক, এখানেও একটু ছাড় পাওয়া যাবে কাদের না, যারা তফসিলি রাজবংশী ও গোর্খাদের ক্ষেত্রে বুকের ছাতি কি হচ্ছে, বুকের যে ছাতির মাপজোকটা একটু ছাড় পাওয়া যাবে। 76 সেমি হচ্ছে না ফুলিয়ে, এবং ফুলিয়ে হচ্ছে 81 সেমি। চলো এবার দেখি আমরা বেতন কেমন পাবে। এইটাতেও একটা বিরাট ব্যাপার। দেখো, শুধু সরকারি চাকরির ক্ষেত্রে আমরা বেতনটা দেখি, যে বেসিকটা দেখি সেটা নয়, এছাড়াও আরও কিছু তোমরা কীভাবে পয়সা পাবে বা টাকা পাবে। দেখো, 22,500 থেকে 58,500 এটা হচ্ছে বেতন ক্রম। গেট পে হচ্ছে 2600 টাকা। কিন্তু আবার বলি যে বেতন নিয়ে ভাবনা চিন্তা করো না, কারণ জয়েনিংয়ের সময় একটু বেতন কম থাকলেও পরে বেতনটা অনেকটাই বেড়ে যায়। তাই বেতন নিয়ে না চিন্তা করে কিভাবে চাকরিটা পাবে সেই নিয়ে চিন্তা করাই ভালো। যাই হোক, আমি নিজেই যখন কি হতো, ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় আমি চাকরির একই সঙ্গে কী করতাম, চাকরির যখন প্রস্তুতি নিতাম বা এইভাবে এই ইনফরমেশনগুলো জানতাম, তখন দেখতাম বেতন কত টাকা। তো আমি যখন নিজে অ্যাজ এ টিচার হাই স্কুল টিচার আমি যখন কি হলো চাকরি জয়েন করলাম, তখন আমার যা বেতন ছিল, এখন বেতন অনেকটাই বেশি হয়ে যায় সেই তুলনায়। কী হচ্ছে, তাহলে একটা জিনিস অন্তত বুঝেছি, গভর্নমেন্ট চাকরিতে কি হয়, যে বেতন ক্রমটা দেওয়া থাকে, সেটা প্রথমে যখন তোমরা জয়েন করো, ওই যে 22,500 দেখছো, শুধু 22,500 নয়, আরও কিছু পাবে, সেই বেতনটা অনেকটাই হবে। হ্যাঁ, এবং সেটা কি হচ্ছে, সেটা বছর কি হবে, তোমার বাড়তে থাকবে। এবং যাই হোক, তোমার রিটায়ারমেন্টের সময় সেটা অনেকটাই হয়ে যাবে, এবং নিজেকে কী হবে, সরকারি চাকরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, নিজের সরকারি চাকরি একটা পেয়ে যাবে, নিজের সরকারি একটা গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাবে। এটা তো বিরাট ব্যাপার। তাই চাকরিটা নিয়ে ভাবো, বেতনটা নিয়ে এখন না ভাবনা চিন্তা করাই ভালো। তোমরা হয়তো ভাববে, স্যার কনস্টেবল পদ, এত নিচু পোস্টে চাকরি করবো, এসব নিচু পোস্ট উঁচু পোস্ট বলে কিছু হয় না। সরকারি চাকরি পাওয়াটাই এখন বিরাট শক্ত হয়ে উঠেছে, কম্পিটিশান এখানেও দেখবে খুব বেশি। তাই তোমরা ছোটো যারা আছে তারা এই যেটা নিচু পোস্ট, কনস্টেবল পোস্ট, তার জন্য আমি এটা যে জানবো না, এটা ঠিক নয়, এটা যথেষ্ট জানার দরকার আছে। যাই হোক, কীভাবে নিয়োগ করা হয় সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। নিয়োগ প্রক্রিয়াটা কি না, নিয়োগ প্রক্রিয়াটা একটু বদল আনা হচ্ছে। আগে যেটা আনা হয়েছিল 2022-এ কলকাতা পুলিশের নিয়োগ অনুসারে, তখন কি হতো, অনেকগুলো স্টেপ ছিল। কি ছিল, প্রথমে কি হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষা হতো, আর তারপরে কি হলো, তারপরে বলা হলো দৈহিক মাপযোগ করা হবে, তারপরে কি হবে, দৈহিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হতো, তারপরে লিখিত পরীক্ষা নেওয়া হতো, তারপরে ইন্টারভিউ হতো। এরকমভাবে অনেকগুলো পদ, মানে দেখো, এখানে একটা প্রিলিমিনারি পরীক্ষা, 2 মেজারমেন্ট টেস্ট অর্থাৎ মাপযোগের পরীক্ষা, তারপরে দেখো, তারপরে হচ্ছে 3 হচ্ছে দৈহিক সক্ষমতা পরীক্ষা, 4 হচ্ছে ফাইনাল লিখিত পরীক্ষা, 5 হচ্ছে ইন্টারভিউ। এই এতগুলো প্রসেস করতে গিয়ে অনেকটা রিক্রুটমেন্টে অনেকটা দেরি হয়ে যেত। তাই এখন নিয়োগ প্রক্রিয়াকে একটু দ্রুত করার জন্য এই প্রসেসটাকে একটু বদল করা হচ্ছে। কি বদল করা হচ্ছে না, এখন কি হবে, প্রথমেই ভাবা হচ্ছে যে দৈহিক মাপযোগ করে নিয়ে দৈহিক সক্ষমতা পরীক্ষাটা যদি নিয়ে নেওয়া হয় কেমন হবে। আমাদের সময়, আমি 2008-এর কথা বলছি, 7-এর কথা বলছি, তখন কি হতো, দিনের দিন চাকরি, একদম দিনের দিন। সকালবেলা যাবে, সকালবেলায় গিয়ে কী করবে, তুমি মেজারমেন্ট পেয়ে গেলে, মেজারমেন্ট হয়ে গেলে তোমাকে 10টা থেকে বা দুপুরবেলার মধ্যে তোমার কী হলো, মাঠ কমপ্লিট হয়ে গেলো। মাঠের সময় আমার সময় মনে আছে কী হয়েছিল, আমার সময় 800 মিটার ছিল, 800 মিটার দৌড় ছিল, 2 মিনিট 50 সেকেন্ড মনে হয়, আমি ওটাই ফার্স্ট হয়েছিলাম, আমার এখনও ভালো মনে আছে। এছাড়া আর কি দেওয়া হতো না, 800 মিটার দৌড় দেওয়া হতো, 100 মিটার দৌড় দেওয়া হতো, আর 15 ফুট লং জাম্প দেওয়া হতো। এই 3টে নিয়ে তোমাদের কি হতো, দৈহিক সক্ষমতার পরীক্ষা ছিল। এখন অবশ্য দৈহিক সক্ষমতার পরীক্ষাটা একটু অন্যরকম করে দেওয়া হয়েছে, আমি আলোচনা করে দেবো, তুমি চিন্তা করো না, একটু সময় দিয়ে দেখো। যাই হোক, এখন কি করা হয়েছে, এখন বলা হয়েছে প্রথমে কি করা হবে, তোমাকে যেটা বললাম, হাইট, চেস্ট
চেস্ট ফোলাতে পারছো কিনা, ওয়েট এই সমস্ত সব ঠিকঠাক আছে কিনা, মেজারমেন্টগুলো আছে কিনা সেটা দেখে নেওয়া হবে। ভাবা হচ্ছে তারপর কি হবে, তোমার যে দৌড়টা দেওয়া হবে সেই দৌড়টা তুমি ঠিক ঠিক টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো কিনা সেটা দেখে নেওয়া হবে। এবং তারপর কি হবে, একটা রিটেন টেস্ট হবে, একটা লিখিত পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটা ইন্টারভিউ হবে, এমনই ভাবা হচ্ছে। যাই হোক, তাহলে প্রসেসটা তোমাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই। আর একবার ছোট করে বলে দিই, প্রথমে দৈহিক মাপযোগ করা হবে এবং দৈহিক মাপযোগের পর দৈহিক সক্ষমতা পরীক্ষা, দৌড়াতে পারছো কিনা সেটা দেখে নেওয়া হবে ঠিক টাইমের মধ্যে, সঠিক সময়ের মধ্যে। তারপর লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে কি হবে, বাছাই করা হবে। এবার চলে আসি কি আছে না, দৈহিক সক্ষমতা পরীক্ষায় কি কি থাকবে অবশ্যই সে বিষয়ে আলোচনা করে দেবো বাবু, একটু সময় দাও। যাই হোক, কি আলোচনা দেখে নিই। কি বলা হচ্ছে না, পুরুষদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়। আগে জানো এই 1600 মিটার দৌড়টা আর্মিতে ছিল, বিশেষ করে আর্মি জিডিতে ছিল। হ্যাঁ, তো আমাদের খুব কাজে লেগে যেত। এখন তোমাদের 1600 মিটার দৌড়টা পুলিশেও চলে এসেছে, পুলিশে 800 মিটার ছিল। হ্যাঁ, বিশেষ করে এই কনস্টেবলের ক্ষেত্রে 800 মিটার ছিল, এখন 1600 মিটার চলে এসেছে। 6 মিনিট 30 সেকেন্ড মানে অনেক সময় একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যদি কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে প্র্যাকটিস চাইবে, সেটা যদি সেই সম্পর্কে যদি ভিডিও চাও আমি জানিয়ে দেবো, ভিডিও করে দেবো একটা। হ্যাঁ, যাই হোক, তবে হ্যাঁ, দৌড়াবার সুযোগ তুমি একবারই পাবে। স্যার একবার পেলাম না, আবার কালকে দৌড়াবো, সেটা দেবে না? দেবে না বাবু, একবারই দেবে। 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমার কি হবে, 1600 মিটার দৌড়াতে হবে। এখন আবার টাইম দেখার জন্য আলাদা স্টপ ওয়াচ দিচ্ছেন, একদম একটা মেশিন আছে, সেই মেশিনটা তো তোমাকে কি করছে, কাঁধে বা কোমরের জায়গায় দিয়ে দিচ্ছে, সে বা বিশেষ করে কাঁধের কাছে দিয়ে দিচ্ছে। এবার তুমি দৌড়াতে থাকলে সেই মেশিন অটোমেটিক রিড করে দেবে যে তুমি কত টাইমের মধ্যে এই 1600 মিটারটা কমপ্লিট করলে। যাই হোক, চলে আসি নেক্সট মহিলাদের ক্ষেত্রে কত না, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড় তোমার কি করতে হবে, কমপ্লিট করতে হবে, এবং সেখানেও তোমরা একবারই সুযোগ পাবে। যাই হোক, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। যাই হোক, লিখিত পরীক্ষায় কি কি বিষয় থাকবে সেটা নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া আমার উচিত, অবশ্যই আলোচনা করে দেবো, যাতে ভবিষ্যতের জন্য তোমরা এখন থেকে রেডি হতে পারো। আমি আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে সুব্রত স্যার এবং জবস উইথ এসএম স্যার চ্যানেলেও তোমাদের ম্যাডামের চ্যানেল ওটা, যাই হোক, সেখানেও আমি বেশ কিছু ভিডিও দিই। যাই হোক, তোমাদেরকে আমি কি করবো, তোমাদেরকে বেশ কিছু পরীক্ষার প্রস্তুতি আমি করাবো। তোমরা যদি চাও, তোমরা আর্টস উইথ এসএম স্যার চ্যানেল এবং জবস উইথ এসএম স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং দুটোরই কি আছে, বিশেষ করে জবস উইথ এসএম স্যার চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারো। এবং দেখো, এখানে যে প্রস্তুতি নেওয়াবো এবং সেটা তোমাদের লাভ হবে, পড়াশোনার পাশাপাশি তোমরা প্রস্তুতি নিতে পারবে। তোমরা কি হবে, দেখো, এক ধার থেকে তোমাদেরকে প্রস্তুতি করাবো সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, তাতে তোমার লাভ হবে। যাই হোক, জেনারেল নলেজ যেটাকে আমরা জিকে বলি, সেই জিকে তোমাদের পড়বে। এছাড়া কি হবে, রিজনিং পড়বে। যারা তোমরা এমএসসির ছাত্রছাত্রী আছে, অর্থাৎ ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ছাত্রছাত্রী আছো, তারা অনেকটা রিজনিং শিখে গেছো। আমার চ্যানেল থেকেও শিখেছো বা অন্য কোথাও থেকেও শিখলো জানি না, কিন্তু আমার চ্যানেলে আমি রিজনিং এর অনেকটা পার্ট তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। নেক্সট চলে আসি, তাহলে কি কি বললাম, 1 নম্বর আছে জিকে আছে, 2 নম্বর হচ্ছে রিজনিং আছে, 3 হচ্ছে ম্যাথামেটিক্স বা অঙ্ক আছে, 4 হচ্ছে ইংলিশ আছে। এবার তোমরা প্রশ্ন করবে, স্যার কোনটা থেকে কত নম্বরে পড়বে, ফুল মার্কস কত হবে? হ্যাঁ, আলোচনা করে দিচ্ছি, সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকো। চলো দেখি কি আছে না, কোন বিষয়ে কত নম্বরে প্রশ্ন আসবে তা এখনো পরিষ্কারভাবে বলা হয়নি। যাই হোক, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে জেনারেল নলেজ থেকে, অর্থাৎ জিকে থেকে কি হবে, জিকে থেকে তোমাদের 40 নম্বরের আসার মতো সম্ভাবনা রয়ে গেছে। নেক্সট হচ্ছে রিজনিং থেকে আসবে কত, রিজনিং থেকে 20 বা 25 নম্বরের একটা প্রশ্ন আসবে, অঙ্ক থেকে আসবে 25 থেকে 30 নম্বরের প্রশ্ন, এবং ইংরাজি থেকে থাকবে মোটামুটি আশা করা যাচ্ছে 10 নম্বরের প্রশ্ন। যাই হোক, তবে আবারও বলবো, এখন এই বিষয়ে সম্পূর্ণ কোনো গাইড বের হয়নি। যদি বের হয়, আমি তোমাদের সুব্রত স্যার, আমি আর্টস উইথ এসএম স্যার চ্যানেল কিংবা জবস উইথ এসএম স্যার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা ইচ্ছা গেলে দুটো কি হবে, দুটো চ্যানেলেই তুমি সাবস্ক্রাইব করে রাখো। চলো এবার দেখি আমরা যে আমাদের কি বলা দিল, এছাড়াও আমরা কি কি চ্যানেলে আছে, আমাদের আছে আর্টস উইথ এসএম স্যার চ্যানেল, জবস উইথ এসএম স্যার চ্যানেল এবং তাপসী উইথ এসএম স্যার চ্যানেল। যাই হোক, আমি আশা করছি তোমাদের লাভ হলো। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছাড়াও আদার্স পুলিশে বা ডিফেন্সে তোমরা নিয়োগ পেতে চাও এবং অন্য কোনো পদে তুমি চাকরি পেতে চাও, বিভিন্ন পদ নিয়ে আমি আলোচনা করব। যাই হোক, আশা করছি তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে, তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে ভিডিওগুলো।